আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পঞ্চম শ্রেণীর সুপ্রিয় বন্ধুরা, তোমাদের সামনে আজ আমি নিয়ে এসেছি আবহাওয়া ও জলবায়ু অধ্যায় 11। 11 অধ্যায়ে আবহাওয়া ও জলবায়ু সম্পর্কে যা বলছে তা আমি এখন আলোচনা করছি। আমরা কোন কাপড় পরব বা কী করব তা ওই দিনের আবহাওয়া দেখে ঠিক করি। আবার জলবায়ুর ধারণা কাজে লাগিয়ে কখন কোন ফসল চাষ করব তা ঠিক করতে পারি। আবহাওয়া ও জলবায়ুর মধ্যকার সম্পর্ক। তুমি কিভাবে আবহাওয়ার পূর্বাভাস ব্যবহার করবে? এখানে কয়েকটি প্রশ্ন আছে যে নিচে আবহাওয়ার পূর্বাভাস থেকে ঢাকায় কোন ধরনের আবহাওয়া আশা করতে পারি। এখানে দেখেন ঢাকার আবহাওয়া, এখানে 32.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 20.3 ডিগ্রি সেলসিয়াস এই ঢাকার আবহাওয়া। তো এই আবহাওয়া থেকে আমরা জানতে পারি যে আবহাওয়াটি হালকা গরম, সাথে রৌদ্র উজ্জ্বল দিন। তো এটা আমি ঢাকার আবহাওয়া এখান থেকে বুঝতে পারছি। এরপরে আসি দ্বিতীয় প্রশ্ন, নিচের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশের কোথায় তাপমাত্রা সর্বোচ্চ এবং কোথায় তাপমাত্রা সর্বনিম্ন। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে চট্টগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা 18.8 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ তাপমাত্রা দেখতে পাচ্ছি দুই জায়গায়, একটা হচ্ছে রাজশাহীতে 32.5 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকাতেও 32.5 ডিগ্রি সেলসিয়াস। এই বিভাগগুলো থেকে আমি দেখতে পাচ্ছি আবহাওয়ার পূর্বাভাসে যে কোন জায়গার তাপমাত্রা সর্বোচ্চ এবং কোন জায়গার তাপমাত্রা সর্বনিম্ন আমি দেখতে পেয়েছি। এরপর আসি নিচের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রংপুরে ভ্রমণ করার সময় তুমি কি ছাতা ব্যবহার করবে। তো রংপুরের আবহাওয়া দেখছি যে 29.4 ডিগ্রি সেলসিয়াস থেকে 20.4 ডিগ্রি সেলসিয়াস। রংপুরের আবহাওয়া থেকে বুঝতে পারছি এখানে তাপমাত্রা অনুযায়ী বৃষ্টিপাত এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই আমি যদি রংপুরে ভ্রমণ করি তাহলে আমাকে ছাতা নিয়েই বের হতে হবে। আবহাওয়া হলো কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। এই জন্যই দেশের বিভিন্ন স্থানের আবহাওয়া দিনের বিভিন্ন সময় ভিন্ন হয়। কোনো দিন কোন কাপড় পরব এবং ছুটির দিন কি করব তা ঠিক করতে আমরা আবহাওয়ার পূর্বাভাস ব্যবহার করতে পারি। জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। তাই বছরের কোনো সময়ের আবহাওয়া কেমন হতে পারে তা আমরা পূর্ব অভিজ্ঞতা ও জলবায়ুর ধারণা থেকে অনুমান করতে পারি, যদিও আমাদের অনুমান সবসময় সঠিক নাও হতে পারে, কারণ আবহাওয়া সবসময় পরিবর্তনশীল। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তবে আবহাওয়া ও জলবায়ু এক নয়। আবহাওয়া হলো কোনো স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা, আর জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার সামগ্রিক অবস্থা। বাংলাদেশের জলবায়ু অনুযায়ী বর্ষা শুরু হয় জুনের মাঝামাঝি, আষাঢ়ের শুরু এবং শেষ হয় আগস্ট, শ্রাবণ, ভাদ্র মাসে। বর্ষায় বৃষ্টি শুরুর সময় প্রতি বছরই পরিবর্তিত হয়, তবে বর্ষা ঋতু শুরু হওয়ার সম্ভাব্য সময়টি আমরা জানি জলবায়ুর ধারণা থেকে। বায়ুচাপ ও বায়ুপ্রবাহ। বায়ু তার ওজনের কারণে ভূপৃষ্ঠের উপর যে চাপ প্রয়োগ করে তাই বায়ুচাপ। তাহলে বায়ুচাপ কাকে বলে? বায়ু তার ওজনের কারণে ভূপৃষ্ঠের উপর যে চাপ প্রয়োগ করে তাই বায়ুচাপ। বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে প্রবাহিত হয়। সূর্যের আলোতে রাখার পর বালির ট্রেটি পানির ট্রের চেয়ে দ্রুত গরম হয়েছে, আবার ছায়ায় বালির ট্রেটি পানির ট্রে অপেক্ষা দ্রুত ঠান্ডা হয়েছে।
এই পরীক্ষা থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে বালি বা মাটি পানি অপেক্ষা দ্রুত গরম বা ঠান্ডা হয়। উচ্চচাপ ও নিম্নচাপ। দিনে স্থলভাগ জলভাগ থেকে উষ্ণ থাকে। উষ্ণ স্থলভাগ তার উপরে থাকা বাতাসের উষ্ণতা বৃদ্ধি করে। বায়ু উষ্ণ হলে তা হালকা হয়ে উপরে উঠে যায়, ফলে ওই স্থান ফাঁকা হয়ে নিম্নচাপের সৃষ্টি হয়। অপরদিকে সমুদ্রের উপরের বায়ু স্থলভাগ থেকে ঠান্ডা হওয়ার কারণে তা ভারী হয়ে নিচে নেমে আসে। এর ফলে সমুদ্রের উপর বায়ুর চাপ বেড়ে যায়। নিম্নচাপ অঞ্চলের গরম বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়। এর ফলে সৃষ্ট ফাঁকা স্থান পূরণের জন্য উচ্চচাপ অঞ্চলের শীতল বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। রাতে স্থলভাগ সমুদ্রের তুলনায় ঠান্ডা থাকে, তাই তখন স্থলভাগের বায়ুর উচ্চচাপ ও সমুদ্রের নিম্নচাপের সৃষ্টি হয়। বাংলাদেশে বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। বর্ষাকালে অর্থাৎ জুন থেকে আগস্ট মাসে বাংলাদেশের স্থলভাগ বঙ্গোপসাগরের চেয়ে উষ্ণ থাকে। শীতকালে অর্থাৎ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের স্থলভাগ বঙ্গোপসাগর থেকে শীতল থাকে। স্থলভাগ ও জলভাগের তাপমাত্রার এই বিপরীত অবস্থায় বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ সৃষ্টি করে, ফলে মৌসুমী বায়ু প্রবাহ সৃষ্টি হয়। বন্ধুরা, এখানে গ্রীষ্মকালে আবহাওয়া কেমন থাকে এবং শীতকালে আবহাওয়া কেমন থাকে তা দেখানো হয়েছে। কোন অঞ্চলে বায়ুর নিম্নচাপ থাকে, কোন অঞ্চলে বায়ুর উচ্চচাপ থাকে তা এখানে দেওয়া হয়েছে। এটা হলো গ্রীষ্মকালের নিম্নচাপ উচ্চচাপ অঞ্চল, আর এটা শীতকালে উচ্চচাপ ও নিম্নচাপের অঞ্চল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবহাওয়া ও জলবায়ুর উপাদান কি? আমরা আবহাওয়ার বিভিন্ন উপাদান, যেমন আবহাওয়ার যে উপাদানগুলো সেগুলো হচ্ছে তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, মেঘ, বৃষ্টিপাত ও বায়ু চাপ সম্পর্কে জেনেছি। আবহাওয়ার এই উপাদানগুলো জলবায়ুরও উপাদান। বন্ধুরা, আর্দ্রতা হলো বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ যত কমে আর্দ্রতাও তত কমে। বর্ষাকালে মাসিক গড় আর্দ্রতার পরিমাণ ও মাসিক গড় বৃষ্টিপাত অন্যান্য মাসের তুলনায় বেশি। বর্ষাকাল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প নিয়ে আসে। এই জলীয় বাষ্প ঠান্ডা হয়ে বৃষ্টিপাত ঘটায়। উত্তর পূর্ব মৌসুমী বায়ু শীতকালে উত্তর দিক থেকে শুষ্ক শীতল বাতাস বয়ে আনে। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, বিরূপ আবহাওয়া। আবহাওয়ার প্রতিটি উপাদান প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে। আবহাওয়ার কোনো উপাদান যখন অস্বাভাবিকভাবে পরিবর্তিত হয় তখন আমরা বিরূপ আবহাওয়া দেখতে পাই। বিরূপ আবহাওয়ার কারণে আমরা বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হই, যেমন মানুষের জীবন ও সম্পদের ক্ষতি হয়, কখনো কখনো মানুষ মারা যায়। তাপদাহ ও শৈত্যপ্রবাহ। অতি গরম আবহাওয়ার দীর্ঘস্থায়ী অবস্থায় হলো তাপপ্রবাহ। আমরা প্রতি বছরই তাপপ্রবাহ অনুভব করি, তবে অস্বাভাবিক ও অসহনীয় তাপপ্রবাহ শত বছরে একবার দেখতে পাওয়া যায়। অস্বাভাবিক তাপপ্রবাহের ফলে ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। আবার এই তাপপ্রবাহের কারণে কখনো কখনো মানুষসহ হাজার হাজার জীবের মৃত্যু হয়। উত্তরের শুষ্ক ও শীতল বায়ু আমাদের দেশের উপর দিয়ে প্রবাহের ফলে শীতকালে তাপমাত্রা কখনো কখনো অস্বাভাবিকভাবে কমে যায়। এই অবস্থাই হলো শৈত্যপ্রবাহ। তবে উদ্ভিদ ও প্রাণীর জন্য অসহনীয় শৈত্যপ্রবাহ বাংলাদেশে খুব কমই দেখা গেছে। বন্যা
ও খরা। বন্যা ও খরা বর্ষাকালে অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর মাসে বাংলাদেশের 1/5 পানিতে তলিয়ে যায়। তবে ভয়াবহ বন্যার সময় বাংলাদেশের 2/3 পানির নিচে তলিয়ে যায়। বাংলাদেশের জলবায়ু ও ভূপ্রকৃতির কারণে এমনটি হয়ে থাকে। অনেক লম্বা সময় শুষ্ক আবহাওয়া থাকলে খরা দেখা দেয়। অস্বাভাবিক কম বৃষ্টিপাত ও উচ্চ তাপমাত্রাই হলো খরার কারণ। বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে খরা সৃষ্টি হয়। এখানে দুইটা ছবি দিচ্ছে, একটা হচ্ছে বন্যার ছবি আর একটা হচ্ছে খরার সময় কেমন হয় সেই ছবি এখানে দেখানো হয়েছে। বন্ধুরা, কালবৈশাখী গ্রীষ্মকালে আমাদের দেশে যে বজ্র ঝড় হয় তাই কালবৈশাখী নামে পরিচিত। স্থলভাগ অত্যন্ত গরম হওয়ার ফলেই কালবৈশাখীর সৃষ্টি হয়। সাধারণত বিকেলবেলায় কালবৈশাখী ঝড় বেশি হয়। এ ঝড় সর্বোচ্চ 20 কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত হতে পারে। সঞ্চারণশীল ধূসর মেঘ সোজা উপরে উঠে গিয়ে জমা হয়। পরবর্তীতে এই মেঘ ঘনীভূত হয়ে ঝড়ো হাওয়া, ভারী বৃষ্টি, বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি ইত্যাদি সৃষ্টি করে। এটাই কালবৈশাখী। টর্নেডো হলো সরু ফানেল আকৃতি ঘূর্ণায়মান শক্তিশালী বায়ুপ্রবাহ। এই বায়ুপ্রবাহ আকাশে বজ্রমেঘের স্তর থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত বিস্তৃত হয়। টর্নেডো আকারে সাধারণত 1 কিলোমিটারের কম হয়। টর্নেডোর ফলে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়ে থাকে, যেমন ঘরবাড়ির ছাদ উড়িয়ে নিয়ে যেতে পারে, দেওয়াল ভেঙে যেতে পারে এবং ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। শক্তিশালী টর্নেডো বড় বড় স্থাপনা ভেঙে ফেলতে পারে। এরপর আসি ঘূর্ণিঝড় বা সাইক্লোন। ঘূর্ণিঝড় হলো নিম্নচাপের ফলে সৃষ্ট ঘূর্ণায়মান সামুদ্রিক বজ্রঝড়। এটি 500 থেকে 800 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হয়। অত্যধিক গরমের ফলে ভারতে মহাসাগর ও বঙ্গোপসাগরের পানি ব্যাপক হারে বাষ্পে পরিণত হয়। এর ফলে ওই সকল স্থানে সৃষ্ট নিম্নচাপ থেকেই তৈরি হয় ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের সময় দমকা হাওয়া বইতে থাকে, মুষলধারে বৃষ্টি হতে থাকে। কখনো কখনো ঘূর্ণিঝড়ের ফলে জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট জলোচ্ছ্বাসে লোকালয় প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতি হয়। মাঝে মাঝে জলোচ্ছ্বাসের ফলে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে তীব্র জোয়ারের সৃষ্টি হয় এবং সব কিছু ভাসিয়ে নিয়ে যায়। এই যে এখানে একটা ঘূর্ণিঝড়ের ছবি, যেভাবে ঘূর্ণিঝড় ধেয়ে আসে কুণ্ডলী পেকে, আরেকটা আছে টর্নেডোর ছবি এখানে দেওয়া আছে। বন্ধুরা, এখন আসি অনুশীলনী। এখন অনুশীলনীর সঠিক প্রশ্নের উত্তরগুলো জেনে নিই। এখন আসি টিক চিহ্নে। সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। বায়ুর তাপমাত্রা বলতে কি বোঝায়? তো বায়ুর তাপমাত্রা বলতে এখানে অপশন আছে বায়ু কতটা গরম বা ঠান্ডা, বায়ুতে জলীয় বাষ্প কম না বেশি, বায়ু হালকা বা ভারী, সূর্যের আলো বেশি না কম। এখানে উত্তর হবে হচ্ছে ক, বায়ু কতটা গরম বা ঠান্ডা। এরপরে আসি বায়ুর চাপ অত্যধিক কমে গেলে কি ঘটে? বায়ুর চাপ অত্যধিক কমে গেলে ঝড় হয়। বাংলাদেশে প্রতি বছর কোনটি দেখা যায়? বাংলাদেশে প্রতি বছর তাপ প্রবাহ, এই গ নম্বর উত্তরটি প্রতি বছর দেখা যায়। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কিসের? আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য হচ্ছে সময়ের। এরপর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। বাংলাদেশের 3টি প্রাকৃতিক দুর্যোগের নাম লিখি। শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নের উত্তরগুলো এবার জেনে নেই। বাংলাদেশের 3টি প্রাকৃতিক দুর্যোগের নাম। বাংলাদেশের 3টি প্রাকৃতিক দুর্যোগের নাম হলো 1 কালবৈশাখী, 2 নম্বর টর্নেডো ও ঘূর্ণিঝড়, 3 নম্বরটা হচ্ছে ঘূর্ণিঝড়। আবহাওয়া কি?
আবহাওয়া হলো কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। এটা হচ্ছে আবহাওয়া। আবহাওয়ার উপাদানগুলো কি কি? আবহাওয়ার উপাদানগুলো হলো তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, মেঘ, বৃষ্টিপাত, বায়ুচাপ ইত্যাদি হচ্ছে আবহাওয়ার উপাদান। সাধারণত কোন সময়ে সমুদ্র থেকে স্থলভাগের বায়ু প্রবাহিত হয়? উত্তর, সাধারণত বর্ষাকালে অর্থাৎ জুন থেকে আগস্ট মাসে সমুদ্র থেকে স্থলভাগে বায়ু প্রবাহিত হয়। আমাদের দৈনন্দিন জীবনে আবহাওয়ার পূর্বাভাস কিভাবে সাহায্য করে? আমাদের দৈনন্দিন জীবনে আবহাওয়ার পূর্বাভাস নিম্নরূপে সাহায্য করে। 1. কোন দিন কোন কাপড় পরব তা নির্ধারণ করতে সাহায্য করে। ছুটির দিনের আগাম কর্ম পরিকল্পনা ঠিক করতে সাহায্য করে। বাহিরে যাওয়ার ক্ষেত্রে ছাতা নিয়ে বের হব কি না সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এখানে বায়ুচাপ কি? বায়ু তার ওজনের কারণে ভূপৃষ্ঠের উপর যে চাপ প্রয়োগ করে তাই বায়ুচাপ। বায়ুচাপ দুই ধরনের, যথা উচ্চচাপ ও নিম্নচাপ। বায়ু সবসময় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে প্রবাহিত হয়। বায়ু চাপের হ্রাস বৃদ্ধি বৃষ্টিপাতের মৌসুমকে প্রভাবিত করে। বায়ু চাপ হ্রাস পেলে মেঘ বৃষ্টির সম্ভাবনা বাড়ে, আর বায়ুচাপ বাড়লে শুষ্ক আবহাওয়া বিরাজ করে। কিভাবে নিম্নচাপ সৃষ্টি হয়? কোনো স্থানের তাপমাত্রা বেশি হলে ওই স্থানের বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়, ফলে সেখানে বায়ুচাপ কমে যায়। একে নিম্নচাপ বলে। দিনে স্থলভাগ জলভাগ থেকে বেশি উষ্ণ থাকে। উষ্ণ স্থলভাগ তার উপরে থাকা বাতাসের উষ্ণতা বৃদ্ধি করে। বাতাস উষ্ণ হলে তা হালকা হয়ে উপরে উঠে যায়, ফলে ওই স্থান ফাঁকা হয়ে নিম্নচাপের সৃষ্টি হয়। বাংলাদেশে কেন বর্ষাকালে অধিক বৃষ্টিপাত হয়? বাংলাদেশে বর্ষাকালে অধিক বৃষ্টিপাতের কারণ নিম্নরূপ। বর্ষাকালে সূর্য বাংলাদেশের উপর খাড়াভাবে কিরণ দেয়। বর্ষাকালে বাংলাদেশের মাসিক গড় আর্দ্রতা পরিমাণ ও মাসিক গড় বৃষ্টিপাত অন্যান্য মাসের তুলনায় বেশি। এ সময় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প নিয়ে আসে। এই জলীয় বাষ্প ঠান্ডা হয়ে বর্ষাকালে বাংলাদেশে অধিক বৃষ্টিপাত ঘটায়। কালবৈশাখী ঝড়ের কারণ ব্যাখ্যা করো। গ্রীষ্মকালে বাংলাদেশে যে বজ্র ঝড় হয় তাই কালবৈশাখী নামে পরিচিত। এই ঝড় মূলত স্থলভাগ অত্যন্ত গরম হওয়ার কারণে সৃষ্টি হয়। গ্রীষ্মকালে যখন সূর্য স্থলভাগে খাড়াভাবে কিরণ দেয় তখন বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়, ফলে সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়। আর এই নিম্নচাপের প্রভাবে সঞ্চারণশীল ধূসর মেঘ সোজা উপরে উঠে গিয়ে জমা হয়। পরবর্তীতে এই মেঘ ঘনীভূত হয়ে ভারী বৃষ্টি, বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি ইত্যাদি সৃষ্টি করে। এই সময় আশেপাশের উচ্চচাপ অঞ্চল থেকে ঝড়ো হাওয়া বইতে থাকে। এভাবেই কালবৈশাখী সৃষ্টি হয়। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে মিল ও অমিল কোথায়? আবহাওয়া ও জলবায়ুর মধ্যে মিল ও অমিল নিচে উল্লেখ করা হলো। মিল: কোনো স্থানের বহু বছরের আবহাওয়া সামগ্রিক অবস্থা জানতে হলে ওই স্থানের জলবায়ু জানা জরুরি। সারা বছর ধরে আবহাওয়া পরিবর্তনের যে ধারা তাই জলবায়ু পরিমাপক। আবহাওয়া ও জলবায়ু উপাদানগুলো একই, যেমন তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত ইত্যাদি। অমিল: আবহাওয়া হলো কোনো স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা, অন্যদিকে জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার সামগ্রিক অবস্থা। আবহাওয়ার মাধ্যমে জলবায়ুর ধারণা পেতে অনেক বছর পর্যবেক্ষণ করতে হয়। অন্যদিকে কোনো অল্প সময়ের মধ্যে আবহাওয়া কেমন হতে পারে তা জলবায়ুর ধারণা থেকে অনুমান করা যায়। আবহাওয়া সবসময় পরিবর্তনশীল, কিন্তু জলবায়ু পরিবর্তন হতে বহু বছর সময় লাগে। এখানে জানুয়ারি এবং জুলাই মাসের মধ্যে কোন মাসটি বনভোজনের জন্য উপযুক্ত কেন?
জানুয়ারি এবং জুলাই মাসের মধ্যে জানুয়ারি মাসটি বনভোজনের জন্য উপযুক্ত, কারণ জুলাই মাসে বর্ষা ঋতু বিরাজ করে। এ সময় অতি বর্ষায় মাঠ ঘাট তলিয়ে যায়। প্রকৃতির এ অবস্থাটি বনভোজনের জন্য মোটেও উপযোগী নয়। অন্যদিকে জানুয়ারি মাসে শীত ঋতু বিরাজ করে। বনভোজনের স্থানগুলো এ সময় শুকনো থাকে। এ সময় প্রকৃতিতে বিরূপ আবহাওয়া বিরাজ করে না বলে সবাই সুন্দর পরিবেশে বনভোজন করতে পারে। তাই জানুয়ারি মাসটি বনভোজনের জন্য উপযোগী সময়।